এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাঁটাতে বাজে এখন সকাল 6:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। এই কদিন ঠিকঠাক মতন ঘরের দিকে একদম চোখ তুলে তাকাতে পারিনি, তার জন্য আমার ঘরের পরিস্থিতিটা ঠিক এরকম হয়ে আছে। দেখতেই পাচ্ছ কতটা ধুলো জমেছে আর কতটা জিনিসপত্র ছড়ানো ছিটানো হয়ে পড়ে রয়েছে। এই কদিন শরীরটাও ভালো ছিল না, তারপরে পুজো টুজো গেল, সব কিছু মিলিয়ে ঘরের কাজগুলো ঠিকঠাক মতন করে উঠতেই পারিনি, জানো তো। এতটাই শরীর খারাপ লাগছিল না, আমার কোনো কাজে কিছু এনার্জিই পাচ্ছিলাম না। তা আজকে তো করতে হবে, আর আজকের ঘরের পরিস্থিতিটা ঠিক কীরকম হয়ে আছে তোমাদের তো দেখালাম। তারপরেও যদি থাকে বাড়িতে ডগ, তার মধ্যে বুঝতে পারছো সব কিছু মিলিয়ে ঘরের অবস্থাটা আমার ঠিক কীরকম হয়ে আছে। 2 দিন পর পর যদি ঝাড়া মোছাগুলো না করি না, তাহলে ঠিক আমার ঘরের পরিস্থিতিটা ঠিক এরকম হয়ে যায়, জানো তো। আর এত ডাস্ট অ্যালার্জি না, কিছু ধুলো ঘাটলেই আমার পুরো হাঁচি শুরু হয়ে যাবে, আর শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগবে, সারাক্ষণ নাক থেকে জল পড়বে আর পুরো হাঁচতেই থাকবো। আমি কাজকে দেখে ভয় পাচ্ছি, কাজ আমাকে দেখে তো ভয় পায় না, সেই জন্য কাজকে আমাকে করতেই হবে, যতই কিছু সমস্যা থাকুক না কেন জীবনে। তা দেখো, বিছনাটা আগে একটু গুছিয়ে নিই, আর আজকে না ঘরটা একটুখানি ভাবছি জিনিসপত্র একটুখানি এদিক ওদিক করবো আর কি। এটা আমার আগাগোড়াই একটা অভ্যাস বলতে পারো, কিন্তু এখানে তো সরানোর মতন সেরকম কিছু নেই। আর ঘরে না আমাদের সেই সোফাটা রয়েছে, ওটা না একদম বেমানান লাগে, কিন্তু কি করবো বলো। ওই বাড়ি থাকতে, আমাদের যে গ্রামের বাড়ি থাকতে অনেক কাঠের জিনিসপত্র বানানো হয়েছিল, জানো তো। বেশিরভাগ জিনিস তো ওখানেই পড়ে আছে, ড্রেসিং টেবিল, তারপরে তোমার ঘরে আরও টুকটাক জিনিস আছে, আলমারি টালমারি, সেগুলো তো কিছু আনাই হয়নি। সবই তো এখানে এসে নতুন বানানো হয়েছে। তো দুই একটা জিনিস নিয়ে এসেছি, কেন অনেক কষ্ট করে জিনিসগুলো বানানো হয়েছিল ওই বাড়ি থাকতে। ছেড়ে আসতে একদমই মন চাইছিল না। সেই জন্য ভাবলাম দুই একটা জিনিস অন্তত সঙ্গে করে নিয়ে যাই, তাহলে আমার পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে থাকবে। আর পুরনো স্মৃতিকে ভুলে যাওয়া যায় বলো তো? তাহলে মাঝে মাঝে দেখলে তাই সেই সব দিনগুলোর কথা মনে পড়ে, আর সেই দিনগুলো বেঁচেও থাকে আমাদের মধ্যে, তাই না বলো? আর আমাদের ঘরের যে শোকেসের কোনায় যে লাল সোফাটা দেখছো ছোট, এটা তো বসার কাজে খুব একটা ব্যবহার করা হয় না। এর নিচে কিন্তু আমার অনেক জিনিসপত্র রয়েছে ওই বাড়ি থাকতে। আর আমার শু র্যাক হিসাবে ওটা বানানো হয়েছিল, কিন্তু এখানে তো অত বড় শু র্যাক রাখার মতন জায়গা নেই। সেই জন্য আমি এখানে যত ননস্টিক জিনিসপত্র রয়েছে, কড়াই টড়াই, সেগুলো আমি এর মধ্যে রেখে দিই। ঘরের মধ্যে একটা কোণায় এত বড় একটা ভারী জিনিস, কাঠের জিনিস, ফেলতেও তো মায়া লাগে, তাই না বলো? তা দেখো, আমি ওটা সরানোর পরে তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের স্যামের কত হেয়ার ওই ভেতরে একদম বাসা বেঁধে রয়েছে, জানো তো। যেই জিনিসটাই 2 দিন পর পর যখন সরাই, তখন ঠিক এরকম নোংরাটা হয়ে থাকে ভেতরে। আর সবসময় এত ভারী ভারী জিনিস সরিয়ে পরিষ্কার করা তো সম্ভব হয় না আমার দ্বারা। এমনিতে আমার একটু কোমরের সমস্যা আছে, তোমরা জানো। কিন্তু কি করবো বলো, কাজগুলো করতে গেলে আমাকে না এইগুলো মাথায় রাখলে আবার হয় না। আবার যখন মাথায় না রাখি, তারপরে কিন্তু আমাকে আবার ভুগতে হয়, জানো তো। এরকমই হয়। বিকাল থেকে কোমরটা ভীষণ ভারী হয়েছিল আবার এইসব করার পরে। এই যে নিচু হয়ে হয়ে ভারী জিনিসপত্র সরাচ্ছি, সেই জন্য। কিছু জিনিস তো ধরাও যাবে না, আর নিচে বসা যাবে না, ভারী জিনিস তোলা যাবে না, অনেকটা সমস্যার মধ্যে রয়েছি আর কি বলতে পারো। তা চলো কাজগুলো করবো। আমি এই সোফাটা সরিয়ে নিলাম, তা দেখো কতটা ময়লা হয়েছে। আজকেই ঘর কিন্তু আমাকে ওই স্ট্যান্ডগুলো দিয়ে মুছলে কিন্তু হবে না, আজকে বসে বসে ঘরটা মুছতে হবে, নাইলে কিন্তু এই ঘরের ময়লা যাওয়ার না, জানো তো। আর ওর ওর এত হেয়ার ফল হচ্ছে, তারপরে ড্যান্ড্রাফ হচ্ছে না, সেই ড্যান্ড্রাফটা যখন ও ইচিং হচ্ছে ওর গায়ের মধ্যে, তখন ও সারা ঘরে না আঠার মতন ওগুলো আটকে থাকে, জানো তো, ভীষণ নোংরা হয়। তা চলো, বালতি করে জল নিয়ে চলে এসেছি, সোফাটা একটু ভালো করে মুছে নিলাম। এটা তো কোনো নোংরার কোনো ব্যাপার না, এমনি জামা কাপড় টুকটাক থাকে। আর এই সোফাটা জানো তো, ঘরে থাকলে কিন্তু দেবনাথবাবুই নোংরাটা বেশি করে। প্রত্যেক দিন জামা কাপড়গুলো পরে যাবে, আর এসে এসে ওয়ার্ড্রপে না রেখে এইখানে রেখে দেয়। রাখতে রাখতে জামা কাপড় একদম ভুর হয়ে যায়, যেটা দেখলে তোমরা আজকেরে। ওই জন্য ভাবলাম যে না, ওকে একটু জব্দ করতে গেলে এই জিনিসটা ওখানে রাখলে হবে না, তাহলে দেখবে জায়গার জিনিস জায়গায় ঠিক রেখে দেবে। তা দেখো, ওই জন্য আমি শোকেসটা বার করে নিয়ে আগে ঝাড় দিয়ে নিলাম। নিয়ে এবার ওখানটা কিন্তু বালতি করে জল নিয়ে এসে এবার ভালো করে না ডলে ডলে মুছতে হচ্ছে, এত আঠার মতন ময়লাগুলো লেগে রয়েছে। তারপরে এগুলো মুছে নিয়ে তারপরে দেখি কোনটা কোথায় রাখা যায়, তারপরে তোমরা বলবে হ্যাঁ কেমন লাগছে। তা চলো কাজগুলো করে নিই একটু একটু করে। প্রচুর কাজ রয়েছে, এখনও পুজো দেওয়া বাকি রয়েছে, রান্না বান্না, সংসারের কাজ তো আর আমাদের শেষ হওয়ার না। এই কাজ আমাদের সকাল থেকে শুরু হয়, সেই রাতে যখন ঘুমাতে যাই তখন একটু হয়তো বন্ধ হয়। তা দেখো, শোকেসের পেছনে ঝাঁটাটা একটু দিয়ে দেখলাম, দেখো কতটা স্যামের হেয়ার, যেখানে পারে সেইখানেই। আর এখন তো গরম পড়ে যাচ্ছে, ফ্যান চলবে 24 ঘন্টা।
তখন যে আর কি হবে আমার ঘরের অবস্থা ভগবানই জানে একমাত্র, জানো তো। দেখো যা হবে দেখা যাবে, কিছু করার নেই। তা দেখো শোকেসটা না আমি এটা একদম কর্নারে রাখলাম, জানো তো। জায়গাটা অনেকটাই কিন্তু ঘরের আমার বড় আছে, আর এটা তো মাস্টার বেডরুম, এটা অনেকটাই বড় সাইজের। তা আমার জিনিসটা যখন আমি গুছিয়ে গাছিয়ে রাখি না, তখন ঘরটা অনেকটাই বড় লাগে। তা সোফা একটা ঘরে রাখার তো ভীষণ ইচ্ছে, যে মানুষজন আসলে একটুখানি যাতে বসতে পারে সবাই। মানে বাইরে থেকে যারা আসে সবাই কিন্তু মানে বেডে বসাটা একদমই ভালো না। মানে যেটা বেডরুমের মধ্যে ছোট হলেও কিন্তু একটা সোফা রাখা কিন্তু ভীষণ ভালো, জানো তো। মানে বাইরে থেকে যারাই আসবে মানুষজন সবাই তো তোমার ভালো বা শুভাকাঙ্ক্ষী তা তো না। মানে একদম ঘনিষ্ঠ মানুষ যখন আসবে, দু একদিন থাকবে, তারা তো বেডে বসবেই। কিন্তু হট করে বাইরে থেকে ধরো কোনো কাজের জন্য কেউ আসলো, তারা যদি বেডরুমের বিছনায় গিয়ে বসেন, এটা কিন্তু খুব একটা ভালো না। ওই জন্য সোফা একটা বেডরুমে ছোট হলেও রাখতে লাগে। ওই যারা আসে মানুষজন আসবে সোফায় যেন বসে, বেডে যেন না ওঠে, এরকম একটা ব্যাপার। আমার একটা সোফার তো ব্যবস্থা করতেই হবে, মানে এটা তো রাখা যায় না আর বসাও যায় না। এই জন্য এটাকে বার করে দিলাম, জানো তো। এটা ঠাকুর ঘরে দেখি কোথায় রাখতে পারি একটুখানি। আর বেডরুমের জায়গা তো অনেকটাই রয়েছে, কিন্তু এখানে তো এটা রাখা যাচ্ছে না। কিন্তু আমার ডাইনিংয়ের জায়গাটা খুবই ছোট, জানো তো। আমার যদি আমার আর একটু বড় বাড়ি হলে না একটু সুবিধা হতো। আমার ঠাকুর ঘরের জন্য আমার টেনশন, আমার থাকার কোনো অসুবিধা হয় না। মানে আমি এর থেকে আরও ছোট ঘরেও কিন্তু আমি থাকতে পারি, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু আমার ঠাকুর ঘরটা নিয়ে আমার খুব টেনশন হয়, যাতে কোনো ছোঁয়াছানি না লাগে। মানে এই ডাইনিং স্পেসের মধ্যেই তো আমার সব কিছু গুছিয়ে সব কিছুর কাজকর্ম আমার এখানেই করতে হয় তো। ওই জন্য ঠাকুর ঘরের যাতে কোনো রকম মানে অনিয়ম না হয়, ছোঁয়াছানি না লাগে, সেই চেষ্টাই করতে থাকি। আর সারাক্ষণ সেগুলো পরিষ্কারও করতে থাকি। মানে ডাইনিংয়ের মধ্যে ফ্রিজ থাকে, ডাইনিং টেবিল থাকে। তোমরা অনেকেই আমাকে বলেছো যে এইখানে ঠাকুর ঘরটা রেখেছো কেন? না কী করবো বলো, কোনো উপায় নেই, জানো তো। মানে কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয়। মানে গ্রামের বাড়িতে জায়গা ঠায়গা তোমরা তো জানো একটু খোলামেলা থাকে, কিন্তু শহরে থাকতে গেলে, ফ্ল্যাটে থাকতে গেলে সব কিছু তো মাপার মধ্যে না। আমার সব কিছু মানে মাপা জায়গা, মাপার সব জিনিসপত্র আমাকে গুছিয়ে রাখতে হয়। ওই জন্য একটুখানি মানে এইভাবেই থাকতে হয়, কিছু করার নেই। ভগবানকে আগেই বলে দিয়েছি যে ঠাকুর এইভাবেই তোমাকে থাকতে হবে, আর এইভাবে আমাকেও থাকতে হবে। তুমিও মানিয়ে নাও, আমিও মানিয়ে নিয়ে চলি। কিচ্ছু করার নেই আমাদের আর, বলো। যখন হবে বড় জায়গা তখন তোমাকে বড়ভাবে আমি একটু প্রতিষ্ঠা করে ঠিক মতন রাখবো, কিন্তু এইটুকু জায়গার মধ্যে এখন তোমাকে মানিয়ে নিয়ে থাকতে হবে। তা দেখো তোমাদের বললাম না, কাজ আর শেষ হয় না। মানে ঘরের কাজটা করে এসে এবার ডাইনিংয়ের অবস্থাটা তোমরা তো দেখলে, জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু এখন হাতে কেচে দেবো আর কিছু ওয়াশিং মেশিনে কাচবো। তা সোফাটার অবস্থা তোমাদের কি বলবো, মানে বলে আমি বোঝাতে পারবো না, আর ওইভাবে তোমাদের নিখুঁতভাবে দেখাতেও পারবো না। মানে এত হেয়ার স্যামের কি বলবো, মানে পুরো সোফাটার মধ্যে আটকে রয়েছে, একদম মনে হয় আঠার মতন আটকে রয়েছে। ওই জন্য ওগুলো তো আমি ঘরে ঝাড়তে পারবো না। সেই জন্য ওই দুটো সোফা কিন্তু আমাকে টেনে নিয়ে আসতে ভীষণ কষ্ট হচ্ছিলো, জানো তো। আমি একদম পাচ্ছিলাম না, হাত থেকে যেন পড়ে যাচ্ছে, জানো, এত ভারী। তারপরে ওগুলো নিয়ে এসে এখন একটুখানি রোদে দিতে হবে। রোদে দিয়ে তারপরে দেবনাথবাবু যে হাতের যে গ্লাভসগুলো আছে না, একটু কাটালো কাটালো মতন, মানে যাতে ময়লা টয়লাগুলো ভালো পরিষ্কার হয়, কাটা কাটা মতন, সেইগুলোই গ্লাভসগুলো আছে। ওই গ্লাভসগুলো পরে ও দুপুরবেলা যখন স্নান করবে তখন ওটাকে মানে মানে পরিষ্কার করে নেবে আর কি। এখন আমার দ্বারাই হবে না, এখন একটু রোদ খাক, রোদ হলে না জিনিসগুলো একটু আলগা হয়ে যাবে আর ময়লাটা একটুখানি তাড়াতাড়ি করে উঠে যাবে। ওই জন্য আমি এখন দুটো চেয়ারের মধ্যে দুটো সোফার যে মানে এগুলো তো সব তোলা যায়, মানে এটা তো তোমার সোফা কাম বেড, ওই জন্য একটু সুবিধা হয়েছে। এইটা কিন্তু রোদে দিয়ে গেলাম। তা চলো এবার ঘরে যাই, ঘরে প্রচুর কাজ রয়েছে। মানে এখনও কাজকর্ম কিছু শেষ করতেই পারিনি, জানো তো। তা চলো। ছাদে রোদে দিয়ে তারপরে ঘরে এসে কিন্তু অনেকগুলো কাজ করেছি, মানে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা তো দেখলে ঘরে কিন্তু আমি বালতির জল দিয়ে ঘরটা ভালো করে মুছে নিয়েছিলাম। বাইরে ডাইনিংটাও কিন্তু আমি ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, জানো তো, কাজগুলো করতে হবে। এখনও পুজো দিতেই যাইনি আমি, রোদ উঠে গেছে একদম মাথার উপরে। তা চলো পুজো দিতে তো আজকে একটু দেরিই হবে, কিছু করার নেই। আর কালকে দেবনাথবাবু আসার সময় কিছু গ্রসারি শেষ হয়ে গেছিলো বাজার, সেগুলোই নিয়ে এসছে। তা কী নিয়ে এসছে না নিয়ে এসছে আমি কিন্তু এখনও কিছু বারও করিনি। এখন বার করে দেখবো, আগে টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই, তারপরে জিনিসপত্রগুলো দেখে নেবো যে কী কী নিয়ে এসছে আর কী কী আনেনি। তা চলো এগুলো এক এক করে জিনিসপত্রগুলো একটু বার করে নিই, দেখি কী নিয়ে এসছে। ডাইনিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে মুদিখানা বাজারগুলো কিন্তু আমি সব টেবিলের মধ্যেই ঢেলে নিলাম। আর শ্যাম্পুটাও শেষ হয়ে গেছিলো, আর এই শ্যাম্পুটাই কিন্তু আমি 12 মাসে একটা শ্যাম্পুই মাখি। আর এই আগের মাসে না তেল আমার অনেক খরচা হয়েছে, জানো তো। এই মাসেও কিন্তু 5খানা তেল নিয়ে এসছে, আর তেলের দাম তো হুড়ুড় করে বাড়ছে। মুদিখানা বাজারগুলো পরে জায়গা মতন গুছিয়ে রাখবো, আগে আমি স্নান করে পুজোটা সারতে হবে। আজকে পুজো দিতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে। তা চলো স্নান টান করে এসে পুজোটা দিয়ে পরে তোমাদের সাথেও কথা হচ্ছে।
আজকে দেখো একটু আগেই স্নান টান করে আসলাম, মানে এত বেলা করে আজকে পুজো দিয়েছি না, কোনোদিন হয় না জানো তো, 9টার সময় পুজো দিতে ঢুকেছি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এত কিলো কাজ ছেড়ে, তাও তো আমি হাফ কাজ করতে পারিনি। টিভি ক্যাবিনেটটা তো ধরতেই পারলাম না, যে টিভি ক্যাবিনেট যদি পয়সা করতে বসি সমস্ত জিনিস নামিয়ে, তাহলে আজকে আমার পুজো দেওয়া হবে না, 10টা সাড়ে 10টা বেজে যাবে। আমি বললাম ওইটা তাহলে থাক, যেইটুকু করেছি সেইটুকু। আর এখানে শোকেসটা এখানে রাখার পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। মানে বলতে পারো অনেকদিন পরে ঘরের কাজ করে আর ঘরের দিকে মানে চোখ তুলে তাকিয়ে আমার চোখ দুটো একটু শান্তি হলো জানো তো। মানে ঘর পরিপাটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে ভীষণ ভালো লাগে। আর চারিদিকে তোমরা তো দেখলে স্যামের লোম কতটা ঘরে ভরে গেছে। এখনো তো যদি ওইসব সোফা টোপা গুলো সরাই না, তাহলে সারা দিনের কাজ। এমনিতে আমার ডাস্ট অ্যালার্জি, পুরো হাত চিরিতে দিতে আমার নাকটা শিরশির করছে। মানে বেশি কিছু করতে পারি না, অল্প অল্প করে করি আবার অল্প অল্প রাখি। তা চলো দেখনা তো বাজার পাঠিয়ে দিয়েছে, আজকে কি রান্না করবো বুধবার দিন তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এইখানে সেই লাল সোফাটা ছিল না, ঘরটা একদম বেমানান লাগছিল। মানে ঘরটা একদম জ্যাম হয়েছিল একদম, মানে চারিদিকে মানে ছড়ানো ছিটানো ছিল। আর এই শোকেস এইখানটায় সোফাটা রাখলে দেবনাথবাবু কি করে জানো তো, প্রত্যেকদিন ওয়ার্ড্রপে জামা কাপড় গুছানো হয়, প্রত্যেকদিন যেটা পরে পরে আসে কাছ থেকে এইখানে এসে রেখে দেয়। রাখতে রাখতে জামা কাপড় বোঝাই হয়ে যায় জানো তো, দেখতে কি বাজে লাগে না। ওই জন্য আজকে ভীষণ হালকা লাগছে আর ঘরটা ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে শোকেসটা এখানে রাখার পরে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। চলো আর বেশি কথা বলবো না, ছেলে চলে আসবে, রান্না বান্না গুলো করতে হবে। এই দেখো দেবনাথবাবু কত মাছ পাঠিয়েছে, আজকে কিছু আর অন্য কিছু পাঠানো হয়নি, মানে পাঠাইনি আর কি, আজকে শুধু মাছই পাঠিয়েছে। বাপরে অনেক মাছ। তো চলো এগুলো সব ঢেলে নিই, দেখি কি কি পাঠিয়েছে আজকে। তো চলো মাছগুলো এক এক করে ধুয়ে সব পরিষ্কার করে নিই। কত বড় দেখো। মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আজকে বেশি একটা রান্না করতে হবে না, কেন তোমাদের সাথে বলছি। আর এইখানে দেখো চিতল মাছ আর তেলাপিয়া মাছটা ভালো করে ধুয়ে, চিকেন পাঠিয়েছে এটাও কিন্তু ধুয়ে আমি একদম কন্টেনারে নিয়েছি, এটা একদম ফ্রিজে চলে যাবে, এখন আর লাগবে না আজকে। মাছ শুধু ছেলের জন্য এক পিস রাখবো, কেন আমাদের কালকে যা রান্না করেছি রাতে তো তোমরা জানো ভোগের প্রসাদ নিয়ে এসেছি, ভোগের প্রসাদই খাওয়া হয়েছে। আর দুপুরে যেগুলো রান্না করে রেখেছি সব পড়ে রয়েছে জানো তো, ডিম কষা রয়েছে, চিকেন ভর্তা করেছি সেটাও রয়েছে। আর ছেলে তো খুব একটা খেতে চাইছে না এখন দুপুরবেলা, জানি না কেন, অল্প করে ভাত নিয়ে যায়, ওখানে জিমেই ও খাওয়া দাওয়া করছে, দুপুরবেলা বাড়িতেও খাচ্ছে না। তা গরম ভাত হবে, আর ভাতও কতটা রয়েছে জানো তো, এক গামলা ভাত রয়েছে। এই দেখো, দেখেছো, কালকের ভাত খাওয়া হয়নি তো, প্রসাদ খেয়েছি আর সব ভাত পড়ে রয়েছে। তা দুপুরবেলা ওই জন্য অল্প করে চাল নিয়েছি এক কৌটোর মতো, ওই ছেলের জন্য একটু ভাত করবো আর একটু মাছ ভাজা করে দিলে ও দিব্যি খেয়ে নেবে। তারপর চিকেন ভর্তা রয়েছে, ব্যাস ও কিন্তু দুপুরে হয়ে যাবে। আর আমরা কিন্তু দেবনাথবাবু আর আমি আর দুপুরবেলা এই পান্তা ভাত, তার সাথে রয়েছে আলু ভাজা করবো আর ডিম কষা রয়েছে, সেটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে। যদি এক্সট্রা রান্না করি না অনেকটা জিনিস নষ্ট হবে, ওয়েস্ট হবে, দরকার নেই, তিনজনের জন্য তো করবো, তিনজনের কিন্তু এই দিয়ে হয়ে যাবে আজকে দুপুরটা, ওই জন্য রান্না করবো না। তা আমি দেখলাম সবকিছু রয়েছে, রাতেবেলা কিছু একটা বানিয়ে নেবো। তা চলো শুধু মাছ ভাজারে সেটা তোমাদেরকে দেখালাম, ছেলে আসলে গরম গরম ভাত করে দেবো। আজকে আর তোমাদের সাথে রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না, ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, আর বেশি বড়ও করছি না। তা চলো বুধবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল, শুক্রবার দিনকে শেয়ার করছি, আশা করছি তোমরা আমার পাশে থাকবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।